সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি কুলসুম বেগম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইকোনমিক্স ডিপার্টমেন্ট, শহীদ তাজউদ্দিন আহমদ, গভর্নমেন্ট কলেজ, কাপাসিয়া, গাজীপুর। আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহ পাকের অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, এই কামনা রইল। আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও ভোক্তার আচরণের কিছু বিষয় সম্পর্কে বিস্তারিত জানব। আমরা গত ক্লাসে চাহিদা সম্পর্কে জেনেছি। আজকে আমাদের শিখন ফোন অর্থাৎ আজকের ক্লাস শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করবে সে বিষয়গুলো হচ্ছে চাহিদা বিধির ব্যতিক্রম, চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ, চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে তুলনা, ব্যক্তিগত চাহিদা ও বাজার চাহিদা বলতে কি বোঝায়। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাওয়া যাক। চাহিদা বিধি ব্যতিক্রম। গত ক্লাসে আমরা চাহিদা সম্পর্কে জেনেছি যে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন ক্রেতা বা একজন ভোক্তা একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করে তাকে বা ক্রয় করতে ইচ্ছুক তাকে চাহিদা বলা হয়। চাহিদা বিধি সম্পর্কে আমরা জেনেছি যে দামের সাথে চাহিদার একটি সম্পর্ক রয়েছে। দাম বাড়লে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দামের সাথে চাহিদার এই বিপরীত বা ঋণাত্মক সম্পর্ককে চাহিদা বিধি বলা হয়। আজকে আমরা চাহিদা বিধির ব্যতিক্রম অর্থাৎ কোন কোন ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না, অর্থাৎ দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক না হয়ে সরাসরি সম্পর্ক হয়, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। সেটাকে বলা হয় আসলে চাহিদা বিধির ব্যতিক্রম। এক, গিফেন দ্রব্য। গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধিটি কার্যকর হয় না। গিফেন দ্রব্য বলতে বোঝানো হয় নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য দ্রব্য সামগ্রীকে গিফেন দ্রব্য বলা হয়। নিত্য প্রয়োজনীয় অতি প্রয়োজনীয় দ্রব্যগুলো যখন দ্রব্যের দাম বৃদ্ধি পায় তখন ভোক্তারা তা কম পরিমাণে ক্রয় না করে দেখা যায় যে বেশি পরিমাণে ক্রয় করে থাকে। স্যার রবার্ট গিফেন এই গিফেন দ্রব্য সম্পর্কে তার মতামত ব্যক্ত করেন। উনি স্যার রবার্ট গিফেন 1840 খ্রিস্টাব্দে আইরিশ কৃষকদের ভোগের আচরণ বিশ্লেষণ করতে গিয়ে দেখতে পান বা পর্যবেক্ষণ করেন যে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দেখা গিয়েছে যে তারা ওইসব পণ্য বেশি পরিমাণে আরো ক্রয় করছে। তখন এই ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রেখেই উনি এই দ্রব্যগুলো ওকে গিফেন দ্রব্য হিসাবে, তার নাম অনুসারে গিফেন দ্রব্য হিসাবে আখ্যায়িত করা হয়। অর্থাৎ গিফেন দ্রব্য বলতে নিত্য প্রয়োজনীয় অতি নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীকে বোঝানো হয়। যেমন আমাদের বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য কিন্তু ভাত। দেখা যায় তা চালের দাম বাড়লেও কিন্তু এই সব পণ্যের চাহিদা না কমে বরং বৃদ্ধি পায়। এসব দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধিটি কার্যকর হয় না। ব্যবলেন দ্রব্য। ব্যবলেন দ্রব্য বলতে জাঁকজমকপূর্ণ দ্রব্যকে বোঝানো হয়। এই জাঁকজমকপূর্ণ দ্রব্যের ক্ষেত্রেও চাহিদা বিধিটি কার্যকর হয় না, কারণ এই জাঁকজমকপূর্ণ দ্রব্যের মাধ্যমে মানুষের আভিজাত্য মর্যাদা বৃদ্ধি পায়। সুতরাং এই সমস্ত পণ্যের দাম যখন বৃদ্ধি পায় মানুষ এই সমস্ত নিজের আভিজাত্য, নিজের মর্যাদার, নিজের অবস্থান বৃদ্ধির জন্য এগুলো বেশি পরিমাণে আরো ক্রয় করে থাকে। ফলে দেখা যায় যে এই জাঁকজমকপূর্ণ দ্রব্য বা ব্যবলেন দ্রব্যের ক্ষেত্রেও চাহিদা বিধিটি কার্যকর হয়। অভ্যাস ও রুচির পরিবর্তন। অভ্যাস এবং রুচির যদি পরিবর্তন হয় তাহলেও এই বিধিটি কার্যকর হয় না, অর্থাৎ চাহিদা বিধিটি
কার্যকর হয় না, কারণ মানুষ অভ্যাসের দাস বা মানুষের চাহিদাটা রুচির উপর নির্ভর করে। এই রুচি বা অভ্যাস যখন পরিবর্তন হয় তখন দেখা যায় যে দ্রব্যের দাম হ্রাস পেলেও চাহিদা বৃদ্ধি পায় না। অর্থাৎ চাহিদা এই অভ্যাস রুচির যদি স্থির না থেকে পরিবর্তন হয় তাহলেও কিন্তু চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। অর্থাৎ দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক না হয়ে কখনো কখনো সরাসরি সম্পর্ক হতে পারে। আয়ের পরিবর্তন, দামের পরিবর্তনের সাথে সাথে যদি আয়ের পরিবর্তন হয় তাহলে কিন্তু চাহিদা হ্রাস না পেয়ে বৃদ্ধি পেতে পারে। তাই দামের পরিবর্তনের সাথে সাথে যদি আয়ের পরিবর্তন হয় তাহলেও চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। অবস্থানগত কারণেও চাহিদা বৃদ্ধিটি কার্যকর হয় না। 6, বিকল্প দ্রব্যের দাম পরিবর্তন। বিকল্প দ্রব্য বলতে বোঝানো হয় পরিবর্তক দ্রব্য বা একটির পরিবর্তে অন্য আরেকটি পণ্য ব্যবহার করে যদি সমানুপযোগ পাওয়া যায় সেই পণ্যকে বলা হয় বিকল্প দ্রব্য। বিকল্প দ্রব্যের দামের যদিও পরিবর্তন ঘটে তাহলেও এই বিধিটি কার্যকর হয় না। দেখা যায় গুড়ের বা চিনির গুড়ের দাম কমে গেলে চিনির চাহিদা তখন হ্রাস পায়। অর্থাৎ একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে আরেকটি দ্রব্যের চাহিদার উপর প্রভাব ফেলে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্র, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রেও চাহিদা বৃদ্ধিটি কার্যকর হয় না। অতি প্রয়োজনীয় দ্রব্যের দাম যখন বৃদ্ধি পায় তখন তার চাহিদা হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পেতে পারে। ভবিষ্যতে দাম পরিবর্তনের সম্ভাবনা, ভবিষ্যতে দামের উপরেও চাহিদা নির্ভর করে বা ভবিষ্যতে দাম পরিবর্তনের সম্ভাবনা যদি থাকে তাহলে চাহিদা বৃদ্ধিটি কার্যকর হয় না। যেমন ভবিষ্যতে যদি দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু বর্তমানে দাম বৃদ্ধি পেলেও চাহিদা হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পেতে পারে। ক্রেতার অজ্ঞতা, ক্রেতার অজ্ঞতার কারণেও অনেক সময় চাহিদা বৃদ্ধিটি কার্যকর হয় না, কারণ অনেক ক্রেতা মনে করে যে বেশি ভালো মানের পণ্যের দাম বেশি হয়ে থাকে। এই অজ্ঞতার কারণেও চাহিদা বৃদ্ধিটি কখনো কখনো সময় কার্যকর হয় না। তাহলে আমরা জানলাম অনেকগুলো বিষয়ের উপর কিন্তু বিষয়ের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধিটি কার্যকর হয় না। তাহলে শিক্ষার্থীরা তোমাদের প্রশ্ন আসতে পারে চাহিদা বৃদ্ধি ব্যতিক্রমগুলো কি কি। তাহলে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু এই বিষয়গুলো এই ক্ষেত্রে কিন্তু চাহিদা বৃদ্ধিটি কার্যকর হয় না। এখন আসো চাহিদা রেখার ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ সম্পর্কে আমরা জানবো। আমরা জানি চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী, অর্থাৎ চাহিদা যখন দামের উপর নির্ভর করে দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক, অর্থাৎ চাহিদা বৃদ্ধিটি এর কারণে চাহিদা রেখা ডান দিক থেকে বাম দিকে নিম্নগামী হয়ে থাকে। এর কতগুলো কারণ রয়েছে, এই কারণগুলো সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো। যেমন প্রথম কারণ হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই বিধি অনুসারে আমরা জানি কোনো দ্রব্যের ভোগ বাড়লে ভোক্তার নিকট তার প্রান্তিক উপযোগ কমতে থাকে এবং এক পর্যায়ে দ্রব্যটির প্রান্তিক উপযোগ দামের সমান হয়। অর্থাৎ দ্রব্যের প্রান্তিক উপযোগ বা দাম হ্রাস পাওয়ার কারণে তার ভোগ বা চাহিদা বাড়ে। আবার দাম বা প্রান্তিক উপযোগ বেশি হলে দ্রব্যের ভোগ বা চাহিদা কম হয়, এই জন্য চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। তাহলে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার প্রথম কারণ কিন্তু হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কারণে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। আয় প্রভাব, দ্রব্যের দাম কমলে ক্রেতা একই পরিমাণ দ্রব্য ক্রয়ের জন্য আগের চেয়ে কম অর্থ ব্যয় করে। ক্রেতা তার উদ্বৃত্ত অর্থ দ্বারা অতিরিক্ত দ্রব্য ক্রয় করে। পক্ষান্তরে দাম বাড়লে ক্রেতার প্রকৃত আয় কমে যায় এবং তার চাহিদাও কমে যায়।
অর্থাৎ এই আয় প্রভাবের কারণেও চাহিদা রেখাটি ডান দিকে নিম্নগামী হয়ে থাকে, অর্থাৎ দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক সৃষ্টি হয় এবং চাহিদা রেখাটি ডান দিকে নিম্নগামী হয়। পরিবর্তক প্রভাব। ধরি গুড় ও চিনি দুটি পরিবর্তক দ্রব্য। গুড়ের দাম কমে গেলে ক্রেতা চিনির পরিবর্তে গুড় বেশি ক্রয় করে। এর ফলে সস্তা পণ্যটির চাহিদা বাড়ে। এই জন্য দ্রব্যের দাম ও চাহিদার মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক সৃষ্টি হয় তা নিম্নগামী চাহিদা রেখার দ্বারাই প্রকাশ পায়। তাহলে পরিবর্তক প্রভাবের কারণেও কিন্তু চাহিদা রেখাটি ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। ক্রয় ক্ষমতা বা সামর্থ্য। কোনো দ্রব্যের দাম বাড়লে তা অনেক ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, ফলে তার সামগ্রিক চাহিদা কমে। আবার দাম কমলে অনেক ক্রেতা সেটি ক্রয় করতে সামর্থ্য হয়। এভাবে দাম ও চাহিদার বিপরীত সম্পর্ক দেখা যায়, যা নিম্নগামী চাহিদা রেখা দ্বারা প্রকাশ হয়। 5. ঢাল ঋণাত্মক। চাহিদা রেখার ঢাল ঋণাত্মক, অর্থাৎ দামের পরিবর্তনের সাথে চাহিদার পরিবর্তনের হার ঋণাত্মক। এই ঋণাত্মক হওয়ার কারণে, অর্থাৎ বিপরীত সম্পর্ক থাকার কারণে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। তাহলে শিক্ষার্থীরা আমরা জানতে পারলাম যে অনেকগুলো বিষয় এর কারণে বিষয় দ্বারা চাহিদাটা প্রভাবিত হয়, ফলে চাহিদা রেখাটি ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। তাহলে তো অন্যতম কারণগুলি হচ্ছে কম হ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির কারণে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী, আয় প্রভাবের কারণে পরিবর্তক প্রভাব এবং ক্রয় ক্ষমতা ও সামর্থ্যের কারণে ঢাল ঋণাত্মক হওয়ার কারণে, অর্থাৎ পরিবর্তনের হার ঋণাত্মক হওয়ার কারণে দাম ও চাহিদার মধ্যে পরিবর্তনের হার ঋণাত্মক হওয়ার কারণে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। শিক্ষার্থীরা, তোমাদের প্রয়োগ বা উচ্চতা দক্ষতায় প্রশ্ন আসতে পারে চাহিদা রেখা কেন ডান দিকে নিম্নগামী। তাহলে আমরা চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার 5টি কারণ সম্পর্কে জানতে পারলাম। এখন আসো আমরা চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে তুলনা। আমরা গত ক্লাসে চাহিদা সূচি এবং চাহিদা রেখা সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকে এদের মধ্যে যে তুলনা বা পার্থক্য কিছুটা রয়েছে সেই সম্পর্কে জানবো। সংজ্ঞাগত পার্থক্য হচ্ছে, যদি আমরা বলি যে সংজ্ঞাগত পার্থক্য, তাহলে অন্যান্য অবস্থা স্থির থেকে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন ক্রেতা একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করে তা যখন তালিকা আকারে উপস্থাপন করা হয় সেটি হচ্ছে চাহিদা সূচি। আর চাহিদা রেখা হচ্ছে এই অন্যান্য অবস্থা স্থির রেখে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন ভোক্তা একটি দ্রব্যের যে বিভিন্ন একক ক্রয় করে তা যখন রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় চাহিদা রেখা। প্রকাশগত, তার চাহিদা বিধির গাণিতিক প্রকাশকে বলা হয় চাহিদা সূচি, আর চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশকে বলা হয় চাহিদা রেখা। তাহলে একটি হচ্ছে গাণিতিক প্রকাশ, চাহিদা বিধির গাণিতিক প্রকাশ হচ্ছে চাহিদা সূচি, আর চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশকে বলা হয় চাহিদা রেখা। নির্ভরশীলতা, চাহিদা সূচি নির্ভর করে চাহিদা অপেক্ষকের উপর, আর চাহিদা রেখা নির্ভর করে চাহিদা সমীকরণের উপর। অর্থাৎ সমীকরণের উপর নির্ভর করে চাহিদা কোন আকৃতির হবে তা বোঝা যায় বা তার আকৃতি নির্ণয় করা যায়। উপস্থাপনগত পদ্ধতি। উপস্থাপনের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই চাহিদা সূচির এক পাশে অর্থাৎ বাম পাশে দাম এবং ডান পাশে চাহিদা উপস্থাপন করা হয়ে থাকে বা প্রকাশ করা হয়ে থাকে। অর্থাৎ চাহিদা সূচির মধ্যে দুটি কলাম থেকে এক পাশে দাম প্রকাশ পায়, উপস্থাপন করা হয়, আর অন্য পাশে চাহিদার পরিমাণ এককের ভিত্তিতে প্রকাশ করা হয়ে থাকে। আর চাহিদা রেখার মধ্যে আমরা দেখতে পাই
যে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ নির্দেশ করা হয় এবং লম্ব অক্ষে স্বাধীন চলক দাম নির্দেশ করা হয়ে থাকে। উদাহরণগত পার্থক্যের মধ্যে আমরা লক্ষ্য করলে আমরা যদি উপস্থাপন করতে চাই তাহলে যায় যখন তালিকা আকারে প্রকাশ করি সেটি হচ্ছে চাহিদা সূচি, আর যখন রেখা চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় সেটি হচ্ছে চাহিদা রেখা। প্রকারভেদের দিক থেকে বলা যায় চাহিদা সূচির মধ্যে কোনো প্রকারভেদ নেই, তবে চাহিদা রেখা ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। চাহিদা রেখা ঊর্ধ্বগামী, নিম্নগামী, কখনো নিম্নগামী হয়ে থাকে। বিভিন্ন ধরনের চাহিদা রেখা পাওয়া যায়। তাহলে শিক্ষার্থীরা আমরা এই চাহিদা বেদি, চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে যে তুলনা সেগুলি সম্পর্কে বিস্তারিত জানলাম। তাহলে শিক্ষার্থীরা এই চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যেও উপর ভিত্তি করে তোমাদের প্রশ্ন আসতে পারে, তাই বিষয়গুলো ভালো করে তোমরা পড়বে। এখন আসলে ব্যক্তিগত চাহিদা এবং বাজার চাহিদা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। ব্যক্তিগত চাহিদা, একজন ভোক্তার চাহিদাকে বলা হয় ব্যক্তিগত চাহিদা। কোনো নির্দিষ্ট সময়ে একজন ক্রেতা কোনো দ্রব্যের বিভিন্ন দামে যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাকে ব্যক্তিগত চাহিদা বলে, পার্সোনাল ডিমান্ড বলা হয়। তাহলে আমরা ব্যক্তিগত চাহিদার মধ্যে প্রধান মূল যে বিষয়টি সেটি হচ্ছে একজন ক্রেতা বা একজন ভোক্তার চাহিদাটাকেই বলা হয় ব্যক্তিগত চাহিদা। ঠিক আমরা সূচির মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে দেখা যাবে যে দামের সাথে চাহিদার, এখানে একজন ক্রেতার দামের সাথে চাহিদার যে সম্পর্ক তা উপস্থাপন করা হয়েছে। এই ধরনের চাহিদা সূচিকে বলা হয় ব্যক্তিগত চাহিদা সূচি। বাজার চাহিদা, কোনো নির্দিষ্ট সময়ে বাজারের সকল ক্রেতা বিভিন্ন দামে কোনো দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে ক্রেতাদের এই সমষ্টিগত চাহিদাকে বাজার চাহিদা বলে। তাহলে আমরা এখানে বাজার চাহিদার মধ্যে লক্ষ্য করলে দেখতে পাই যে এখানে অসংখ্য ক্রেতার চাহিদা কিন্তু প্রকাশ পায়, অর্থাৎ বাজারে যত ক্রেতা বা ভোক্তা রয়েছে তাদের চাহিদার সমষ্টিকেই বলা হয় বাজার চাহিদা। বাজার চাহিদাকে আমরা সূচির মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে দেখা যাবে যে এখানে দেখো দাম যখন 2 টাকা তখন প্রথম ভোক্তার চাহিদা 15 একক, আবার দ্বিতীয় ব্যক্তি এই 2 টাকা দামে 20 দ্রব্যের একক হচ্ছে 20, আবার তৃতীয়, ফলে বাজার চাহিদা দাঁড়াচ্ছে এখানে প্রথম ভোক্তার চাহিদা হচ্ছে 15, দ্বিতীয় ভোক্তার চাহিদা হচ্ছে 20, ফলে বাজার চাহিদা হচ্ছে এক্ষেত্রে 35। আবার দাম বৃদ্ধি পেয়ে যখন 4 তখন প্রথম ব্যক্তির চাহিদা হ্রাস পেয়ে 10 এবং দ্বিতীয় ব্যক্তির চাহিদা হ্রাস পেয়ে 15, ফলে বাজার চাহিদা হচ্ছে 25। দাম আরো বৃদ্ধি পেয়ে 6 টাকা হয়, প্রথম ব্যক্তির চাহিদা আরো হ্রাস পেয়ে 5 একক, আর দ্বিতীয় ভোক্তার চাহিদা 10 একক, ফলে টোটাল বাজার চাহিদা হচ্ছে 15 একক। এটি হচ্ছে বাজার চাহিদা। তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে ব্যক্তিগত চাহিদা, বাজার চাহিদা, চাহিদা বৃদ্ধি ব্যতিক্রম, চাহিদা রেখার ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত জানলাম। প্রত্যেকটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে বুঝে পড়বে, বারবার প্র্যাকটিস করবে, তাহলে বিষয়টি আরো সহজ হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে আমরা নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা রইল। সবাইকে ধন্যবাদ।